ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ায় আত্মনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র পুনর্নির্মাণে ধৈর্য ধারণের তাগিদ। দেশ জুড়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন। স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল জানালেন শিক্ষামন্ত্রী। প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস। কোচিং বাণিজ্যের বিরুদ্ধে হুঁশিয়ারি। পবিত্র শবে কদরে ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। জাতীয় ঈদগাহে ঈদ উল ফিতরের প্রধান জামাত সকাল 8:30টায়। এবং ট্রাম্প যুদ্ধ বন্ধ করতে চাইলেও অনমনীয় তেহরান। মিত্র দেশ থেকে সাড়া পাচ্ছে না যুক্তরাষ্ট্র। মুখ ফিরিয়ে নিয়েছে নেটো। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদের সঙ্গে আছি ফারজানা ইয়াসমিন। কৃষিপ্রধান জেলা হিসেবে দিনাজপুরে মিল কারখানা গড়ে তোলার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ লক্ষ্যে ঈদের পরে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করা হবে বলেও জানান তিনি। সোমবার সন্ধ্যায় জেলা বিএনপির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিলে অংশ নিয়ে তিনি অভিযোগ করেন, গেল 17 বছরে ধ্বংসপ্রাপ্ত দেশ গঠনে সময়ের প্রয়োজন। এজন্য সবাইকে ধৈর্য ধারণ করার আহ্বান জানান তিনি। সরকার মানুষের জন্য কাজ করতে চায়, তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করার আহ্বানও জানান সরকার প্রধান। কৃষি প্রধান এলাকা এটি। এই এলাকায় কিভাবে কৃষি সংক্রান্ত মিল কারখানা তৈরি করা যায়, বাংলাদেশের যারা এই ব্যাপারে মিল কারখানার মালিক তাদের সাথে আমাদের আগামী সপ্তাহে ঈদের পরে আমরা ইনশাল্লাহ তাদের সাথে বসে আমরা এই এলাকায় কৃষি সংক্রান্ত কি কি মিল কারখানা তৈরি করা যায় সে ব্যাপারে আমরা ইনশাল্লাহ পরিকল্পনা গ্রহণ করব, যাতে এই এলাকায় যারা বেকার যুবক আছে, যারা তরুণ সমাজের সদস্য আছে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি। এই দেশটিকে যদি গড়তে হয় আমাদের সকলকেই পরিশ্রম করার মাধ্যমে এই দেশটিকে গড়তে হবে। কিন্তু পরিশ্রম করার আগে আরেকটি কাজ আছে, সেটা হচ্ছে আমাদের সকলকে ধৈর্য সহকারে কাজ করতে হবে। এর আগে বিএনপি মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করছে জানিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, কৃষিকে অর্থনৈতিক ভিত্তির উপর দাঁড় করতে সরকার কাজ করছে। এ সময় বিশ্বে কোটি মানুষের খাদ্যের যোগান নিশ্চিতে উৎপাদন বাড়ানোর গুরুত্ব দেন তিনি। সোমবার দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলায় বলরামপুর শাহপাড়ার 12 কিলোমিটার খাল সহ একযোগে দেশের 54 জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন সরকার প্রধান। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। মহামান্য রাষ্ট্রপতি 7 জানুয়ারি গ্রামের উন্নয়ন, কৃষি উৎপাদন বৃদ্ধি ও বন্যা নিয়ন্ত্রণের লক্ষ্যে 1977 সালে খাল খনন কর্মসূচি চালু করেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সে আদলে এবং নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে খাল খনন কর্মসূচি হাতে নেয় বিএনপি। সরকার গঠনের 1 মাসের মধ্যে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুরের শাহপাড়া খালসহ দেশের 53 স্থানে কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বলরামপুরে আয়োজিত জনসভা অংশ নিয়ে প্রধানমন্ত্রী জানান, বিএনপি সাধারণ মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করে। 20 কোটি মানুষের খাদ্যের যোগান দিতে উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। এক্ষেত্রে খাল খননের মাধ্যমে সেচ ব্যবস্থার উন্নয়ন ও পানি সংরক্ষণের কৃষকদের জন্য নেওয়া বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন তিনি। সম্পূর্ণভাবে যখন কাজ শেষ করব তখন কিন্তু প্রায় 31,000 কৃষক এখান থেকে পানি পাবে। 3.5 লক্ষ মানুষ এই খালের পানির সুবিধা পাবে। এই খালের পানি বিভিন্ন ভাবে তারা ব্যবহার করতে পারবে। এখন যেই ফসল উৎপাদন হচ্ছে তার থেকে প্রায় 60,000 মেট্রিক টন বেশি ইনশাআল্লাহ ফসল উৎপাদিত হবে। সরকার প্রধান বলেন, শাহপাড়া 12 কিলোমিটার খাল খননের কারণে বন্যা থেকে এলাকাটি সুরক্ষিত থাকবে। উপকার পাবে 3 লাখেরও বেশি মানুষ। পানির সঠিক ব্যবহারেরও গুরুত্ব দেন তিনি। ইনশাআল্লাহ আগামী 5 বছরে আমরা প্রায় 20,000 কিলোমিটার খাল খনন করব, যাতে করে এই খাল খননের মাধ্যমে একদিকে আমরা বর্ষার সময় হঠাৎ করে উজান থেকে পানি চলে আসে, আমরা চাই খাল খননের মাধ্যমে উজানের সময় বর্ষার সময় যে অতিরিক্ত পানিটা সেই পানিটা আমরা ধরে রাখবো, যাতে শুষ্ক মৌসুমেই হোক বর্ষা মৌসুমেই হোক আমরা আমাদের কৃষক ভাইদেরকে পানি সরবরাহ করতে পারি, যাতে আমরা আমাদের কৃষির উৎপাদন বাড়াতে পারি। জনগণকে সকল ক্ষমতার উৎস উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কেউ বিশৃঙ্খলা করতে চাইলে সে বিষয়ে সজাগ থাকতে হবে। আমাদেরকে সজাগ থাকতে হবে যে বিভিন্ন রকম কথাবার্তা বলে কারা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়
তাদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। আমাদের রাজনীতি হচ্ছে মা বোনদেরকে স্বাবলম্বী করে তোলা। আমাদের রাজনীতি হচ্ছে এলাকার মানুষ, দেশের মানুষ, গ্রামের মানুষ কিভাবে ভালো চিকিৎসা পেতে পারে সেই ব্যবস্থা গড়ে তোলা। আমাদের রাজনীতি হচ্ছে আমাদের সন্তানেরা, ভবিষ্যৎ প্রজন্মেরা কিভাবে লেখাপড়া করে মানুষ হতে পারে সেটি হচ্ছে আমাদের রাজনীতি। আমাদের রাজনীতি হচ্ছে কি করে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব, সেটি কৃষিতে হোক, সেটি শিল্পে হোক, সেই ব্যবস্থা গড়ে তোলা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে অর্থনীতির উপর কিছুটা প্রভাব পড়েছে বলেও জানান তারেক রহমান। মধ্যপ্রাচ্য এই যুদ্ধ শুরু হওয়ার কারণে স্বাভাবিকভাবেই দেশের অর্থনীতির উপরে একটু চাপ পড়েছে। এই তারপরেও আমরা প্রায় 5 দশক আগে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান কৃষিতে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে সেচ ব্যবস্থা উন্নয়নের জন্য নিজ হাতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। তারই আদলে তার সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান খাল খনন কর্মসূচি হাতে নিয়েছেন। 5 বছরে 20,000 কিলোমিটার খাল খননের কর্মসূচির পরিকল্পনা গ্রহণ করেছেন তিনি। এই খাল খনন করার পর 2 পার যাতে দখল না হয়ে যায় ভূমিদস্যুদের হাতে, সে বিষয়টি তদারকি করার জন্য দাবি জানিয়েছেন এলাকাবাসী। দিনাজপুরের বলরামপুর শাহপাড়া খাল থেকে হুমায়ুন কবির, মোহনা সংবাদ। দিনাজপুরে প্রধানমন্ত্রীর উদ্বোধনের সঙ্গে দেশের 53 জেলায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রতিনিধিদের পাঠানো তথ্য চিত্রে আরও জানাচ্ছেন মাহমুদা আক্তার। কুষ্টিয়ার খোকসায় মোরাগাছা হাসিমপুর খালের 3 কিলোমিটার পুনঃখনন কাজের উদ্বোধন করেন আইন ও সংসদ বিষয়ক মন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে খোকসা উপজেলার মোরাগাছায় খাল খনন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত প্রতিশ্রুতির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত কর্মসূচি আগামী 5 বছর আমরা 20,000 কিলোমিটার দেশব্যাপী নদীনালা, খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে মানিকগঞ্জের দৌলতপুরে খাল খনন কাজের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী আফরোজা খানম রিতা। নওগাঁর নিয়ামতপুর উপজেলার শ্রীমন্তপুর ইউনিয়নের বেল্লাতা খাল পুনঃখনন কর্মসূচি উদ্বোধন করেন ভূমিমন্ত্রী জনাব মিজানুর রহমান মিনু। ফেনীর দাগভূইয়ার দাদনার খাল এর পুনঃখনন কাজের উদ্বোধন করেন বন ও পরিবেশ মন্ত্রী আব্দুল আওয়াল মিন্টু। দুপুরে পিরোজপুরের ভান্ডারিয়ার ভুবনেশ্বর ব্রিজ সংলগ্ন মোল্লার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমদ সোহেল মঞ্জুর। কেরানীগঞ্জে খারাকান্দি খাল 4.61 কিলোমিটার পুনঃখনন কাজ উদ্বোধন করেন ঢাকা 2 আসনের সংসদ সদস্য আমানুল্লাহ আমান। বরিশালের গৌরনদী উপজেলায় কুতুবপুর খালের পুনঃখনন কাজের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। খাল উদ্বোধনের ক্ষেত্রে জনগণের কাছে একটা প্রশ্ন বারবার আসে। বিএডিসির কর্মকর্তাদেরকে আমি এ ব্যাপারে একটু সজাগ থাকতে বলবো। খাল খননের উৎসস্থল থেকে এর শেষ বিন্দু পর্যন্ত পানি প্রবাহ নিশ্চিত করতে হবে। কিশোরগঞ্জের নিকলির আরিবিল খাল খনন কাজের উদ্বোধন করেছেন বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ শরীফুল আলম। বগুড়ার শিবগঞ্জ উপজেলার বুড়িগঞ্জ ইউনিয়নের বিলহামরা খাল খননের উদ্বোধন করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এদিকে জয়পুরহাটে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী আব্দুল বারী। পটুয়াখালীর গলাচিপা উলানিয়া খাল খনন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক নূর। নির্বাচনী কমিটমেন্ট বাস্তবায়ন শুরু করে দিয়েছেন। শুধুমাত্র লোক দেখানোর জন্য একটা প্রকল্প কিংবা একটা অঙ্গীকারের বাস্তবায়ন নয়। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ। অন্য প্রসঙ্গ, প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিল করল সরকার। আবারও ভর্তি পরীক্ষা পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী আ.ন.ম এহসানুল হক মিলন দাবি করেন, লটারি কোনো যৌক্তিক পদ্ধতি হতে পারে না। এদিকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মামুন আহমেদকে। একই সঙ্গে ঢাকা, রাজশাহী সহ 7 বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। শামীমুজ্জামান চৌধুরী রিপোর্ট। স্কুলে ভর্তি বাণিজ্য ঠেকাতে গেল সরকারের সময়ে প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত পরীক্ষার বদলে লটারি পদ্ধতি চালু করা হয়েছিল।
এবার সে সিদ্ধান্ত থেকে সরে আসলো বর্তমান সরকার। তাই আগামী বছর প্রথম থেকে নবম শ্রেণী পর্যন্ত স্কুলে ভর্তি হতেই পরীক্ষায় বসতে হবে শিক্ষার্থীদের। তবে কোচিং বাণিজ্যের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী। সেই সঙ্গে শিশুদের শিক্ষা জীবনের শুরুতেই পরীক্ষার মুখোমুখি করার বিষয়েও সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। আমরা লটারি সিস্টেম উইথড্র করলাম, খুবই সিম্পল ওয়েতে আমরা এক্সাম নিব, এমন কোনো প্রতিযোগিতা আনবো না যেটা ক্লাস 1-এর জন্য প্রযোজ্য নয়। সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মামুন আহমেদকে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান হিসাবে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে নিয়োগ প্রদান করা হয়েছে প্রফেসর ডক্টর মামুন আহমেদ। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে প্রফেসর ABM ওবায়দুল ইসলাম সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ দেওয়ার খবরও জানান মন্ত্রী। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি আমরা যাকে নির্বাচিত করেছি তিনি হচ্ছেন প্রফেসর ডক্টর ABM ওবায়দুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর রইসুদ্দিন। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে আমরা দিয়েছি প্রফেসর মোহাম্মদ নুরুল ইসলাম। রাজনৈতিক পরিচয়ের বাইরে উপাচার্য নিয়োগে যোগ্যদের প্রাধান্য দেওয়া হয়েছে বলে দাবি করেন শিক্ষামন্ত্রী। প্রত্যেকটা ভিসি তাদের ক্রেডেনশিয়াল চেক করেছি, করে তার সাইটেশন, কোটেশন, তার গুগল সার্চ, তার PhD, পোস্টডক, এমফিল সবগুলিকে ক্যাটাগরি করে যারা হাইয়েস্ট পারফরমেন্স করেছে সেই হাইয়েস্ট পারফরমারকেই আমি বিশ্ববিদ্যালয় অনুযায়ী দিয়েছি। সেই সঙ্গে শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডিতে নিয়োগ পেতে শিক্ষাগত যোগ্যতা স্নাতক পর্যন্ত নির্ধারণ করার কথাও জানান শিক্ষামন্ত্রী। গভর্নিং বডি প্রেসিডেন্ট অফ হোয়াটএভার সেটা হলো স্নাতক। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। কলকাতায় গ্রেফতার ওসমান হাদি হত্যা মামলার 2 আসামি ও তার সহযোগীদের ফেরাতে কনস্যুলার অ্যাক্সেসে বিষয়টি প্রক্রিয়াধীন বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। সোমবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, যাদের ধরা হয়েছে তাদের কনস্যুলার অ্যাক্সেস পেতে সরকার সর্বধরনের চেষ্টা চালাচ্ছে। এখানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের কাজ করছে। প্রথমে 2 জন গ্রেফতারের পর কনস্যুলার অ্যাক্সেস চাওয়া হয়েছে, পাশাপাশি আরেকজনকে গ্রেফতারের পরও কনস্যুলার অ্যাক্সেস চাওয়া হয়েছে। এ বিষয়ে ভারতের সহযোগিতা পাবার আশা করেন শামা ওবায়েদ। নারী ভোটার ও প্রার্থী সংখ্যা বাড়াতে কমিশন কাজ করছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। সোমবার নির্বাচন ভবনে বিশ্ব নারী দিবসের অনুষ্ঠানে তিনি কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের মতো দেশের আর্থসামাজিক উন্নয়নে নারীদের এগিয়ে আসার আহ্বানও জানান CEC। MR আসাদের রিপোর্ট। নির্বাচন প্রক্রিয়া নিশ্চিত করতে সহায়তা করেছে। বিশ্ব নারী দিবস উপলক্ষে নির্বাচন ভবনে আলোচনা সভার আয়োজন করে ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম UNDP। এতে সংস্থাটির আবাসিক প্রতিনিধি স্টিফেন লিলার, CEC ও কমিশনাররা অংশ নেন। নির্বাচন কমিশনাররা জানান, রাজনৈতিক ইতিবাচক সংস্কৃতি চালুর সুযোগ নিয়ে সিটি নির্বাচনে নারী প্রার্থীর সংখ্যা বাড়াতে হবে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে রাজনৈতিক যে সংস্কৃতি এটি মনে হয় সামনের দিকে একটা ইতিবাচক ধারায় পরিচালিত হতে যাচ্ছে। গত আপিল শোনানোর সময় বেসিক ডিসকোয়ালিফিকেশন না থাকলে অন্যান্য 1% কোনো নির্বাচন মহিলাকে বাদ দেওয়া হয়েছে আমার জানা নেই। CEC বলেন, জুলাইয়ের অভ্যুত্থানে অবদানের মতো নির্বাচন প্রক্রিয়ায় ভূমিকা রাখবে নারীরা। ইলেকট্রাল প্রসেস টু বি মোর ইনক্লুসিভ, মহিলাদেরকে আরো বেশি হারে আমাদেরকে এগিয়ে আনতে হবে, নট অনলি অ্যাজ ভোটার্স বাট অলসো অ্যাজ ক্যান্ডিডেটস, বাট অলসো অ্যাজ প্রিসাইডিং অফিসার্স, পুলিং অফিসার্স, অবজারভার্স, সব কিছু ক্ষেত্রে যাতে নারীরা অবদান রাখতে পারে। নারীদের অধিকার রক্ষায় EC দৃঢ় প্রতিজ্ঞ বলেও উল্লেখ করেন CEC নাসির উদ্দিন। নারীরা যত এগিয়ে যাবে বাংলাদেশ ততই এগিয়ে যাবে। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। মহিমান্বিত রজনী পবিত্র শবে কদর দেশ জুড়ে যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভীর্যে পালিত হচ্ছে। আল্লাহ সন্তুষ্টি লাভে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত বন্দেগি, কোরআন তেলাওয়াত, জিকির আশকার ও দোয়ার মাধ্যমে পবিত্র রজনীতে ব্যস্ত রয়েছেন। ফজরের নামাজের পর দোয়া ও বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে ইবাদত ও আমলের সমাপ্তি ঘটবে। শবে কদর উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দেশবাসী সহ মুসলিম উম্মাহকে শুভেচ্ছা জানিয়ে পৃথক বাণী দিয়েছেন।
রাজধানীর জাতীয় ঈদগাহে পবিত্র ঈদ উল ফিতরের প্রধান জামাতের প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে। এবারে প্রধান জামাত হবে সকাল 8:30টায়। বৈরী আবহাওয়া দেখা দিলে বিকল্প হিসেবে বাইতুল মোকাররমে সকাল 9টায় অনুষ্ঠিত হবে জামাত। সোমবার সকালে ঈদগাহের সার্বিক প্রস্তুতি পরিদর্শনে আসেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক। মুদাসসির আলীর প্রতিবেদন। পবিত্র ঈদ উল ফিতরের বাকি কয়েকদিন, এরই মধ্যে জাতীয় ঈদগাহকে প্রস্তুত করে তোলা হচ্ছে। এখন চলছে কেবল শেষ মুহূর্তের কাজ। শীঘ্রই সম্পূর্ণ প্রস্তুত হবে জাতীয় ঈদগাহ। সোমবার সকালে ঈদগাহের সার্বিক প্রস্তুতির পরিদর্শনে আসেন ঢাকা দক্ষিণ সিটির প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। কাজের অগ্রগতির বিষয়ে কথা বলেন তিনি। মোটামুটি আমাদের প্রস্তুতি প্রায় শেষের দিকে। আমরা আশা করি যে আর যে 2-1 দিন সময় আছে, এর মধ্যে আমরা সম্পূর্ণভাবে প্রস্তুতি গ্রহণ করতে পারবো। যেহেতু গরম পড়ে গেছে, আমরা শীতাতপ নিয়ন্ত্রণের ব্যবস্থা রাখার জন্য চেষ্টা করব। পর্যাপ্ত ফ্যান এবং যেহেতু প্যান্ডেল করা হয়েছে, যে দিনের বেলাও সকালের বেলাও লাইটের ব্যবস্থা আমাদের থাকবে। অজুখানার ব্যবস্থা থাকবে, যারা অজু ছুটে যাবে বা অজু করতে চান তাদের জন্য ব্যবস্থা থাকবে। বাই চান্স যদি কেউ কোনো অসুস্থ হয়, তাহলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার একটা ব্যবস্থা এখানে আমাদের থাকবে। এই মাঠেই নামাজ আদায় করবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। তাই নিরাপত্তা নিশ্চিতের বিষয়টি তুলে ধরেন আব্দুস সালাম। নিরবিচ্ছিন্ন নিরাপত্তার ব্যবস্থা এখানে থাকবে। আইন শৃঙ্খলার সাথে কথা হয়েছে আমাদের, এটা আমরা আমাদের মিটিংও করেছি। শুধু আইন শৃঙ্খলা না, এটার সাথে জড়িত যত সার্ভিস ওরিয়েন্টেড যে সমস্ত সংস্থাগুলো আছে সবার সাথে আমরা মিটিং করেছি। আবার আরেকটা মিটিং আমরা করব, আবার লাস্ট একটা মিটিং করব। এবারে জাতীয় ঈদগাহে 35,000 মুসল্লি একসঙ্গে ঈদের জামাতে অংশ নেবেন। নারীদের জন্য আছে আলাদা ব্যবস্থা। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। ডোনাল্ড ট্রাম্প ইরানে আগ্রাসন বন্ধ করতে চাইলেও নমনীয় নয় তেহরান। যুদ্ধে মিত্র দেশগুলো থেকে সাড়া পাচ্ছে না যুক্তরাষ্ট্র। ধীরে ধীরে সবাই ওয়াশিংটনের আহ্বান প্রত্যাখ্যান করছে। গ্রিক সরকারের মুখপাত্র বলেন, হরমুজ প্রণালীতে সামরিক পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকবে গ্রিস। মুখ ফিরিয়ে নিয়েছে পশ্চিমা সামরিক জোট নেটো। বিস্তারিত প্রিয়াঙ্কা নিতুর প্রতিবেদনে। ইরানে আগ্রাসন শুরু করে অসহায় হয়ে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নানাভাবে এই যুদ্ধ শেষ করতে চাইলেও নমনীয় হচ্ছে না তেহরান। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যেতে চায় দৃঢ়প্রতিজ্ঞ ইরান। এমন পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য মিত্র দেশগুলোর কাছে সাহায্য চাইলেও ট্রাম্পের ডাকে কেউ সাড়া দিতে আগ্রহী হয়নি। এমনকি পশ্চিমা সামরিক জোট ন্যাটো মার্কিন প্রেসিডেন্টের আহ্বানে সাড়া দিচ্ছে না। ইরানের নিয়ন্ত্রণ থেকে বিশ্বের জ্বালানি পরিবহনের করিডোর খ্যাত হরমুজ প্রণালী উন্মুক্ত করতে ন্যাটো মিত্র রাষ্ট্রগুলোর কাছে সহায়তা চেয়েছিল ট্রাম্প। একে একে সবাই তার দাবি প্রত্যাখ্যান করছে। এদিকে অস্ট্রেলিয়া, জার্মানির পর এবার গ্রিক সরকারের মুখপাত্র বলে দিয়েছেন, হরমুজ প্রণালীতে যে কোনো ধরনের সামরিক পদক্ষেপ নেওয়া থেকে বিরত থাকবে গ্রিস। এছাড়া জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ওয়াডেফুল সাফ জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালীর অবরোধ মোকাবেলায় ন্যাটোর কোনো ভূমিকা দেখছে না জার্মানি। তবে জার্মান পররাষ্ট্রমন্ত্রী বলেন, হরমুজ প্রণালী অবরোধের জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পক্ষে রয়েছে বার্লিন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপকে ন্যাটোর যুদ্ধ নয় বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্যের মন্ত্রী প্যাট ম্যাকফেডেন। তিনি বলেছেন, বর্তমান সংঘাতকে ন্যাটো জোটের সামরিক অভিযানের সঙ্গে মিলিয়ে দেখা ঠিক হবে না। এটি মূলত যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ পদক্ষেপ। এই মন্তব্য ইঙ্গিত করছে যে মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে পশ্চিমা সামরিক জোট হিসেবে ন্যাটো সরাসরি জড়িয়ে পড়ার সম্ভাবনা আপাতত কম। প্রিয়াঙ্কা নিতু, মোহনা সংবাদ। ঈদযাত্রা ঘিরে ধীরে ধীরে চাপ বাড়ছে সড়ক রেলপথে। ঢাকা রেল স্টেশনে গেল কয়েকদিনের তুলনায় ভিড় বেড়েছে। একই চিত্র বাস টার্মিনালেও। সোমবার সকালে মহাখালী বাস স্টেশন পরিদর্শন শেষে সড়ক রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ঘরমুখ মানুষের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি আরও জানান, গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি সরবরাহ করা হচ্ছে। বিজন কুমারকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন তরিকুল ইসলাম।
ঈদ যাত্রার চতুর্থ দিনে এসে ট্রেনের ঘরমুখো মানুষের চাপ বেড়েছে। কমলাপুর রেল স্টেশনে এখন পর্যন্ত ভোগান্তির তেমন অভিযোগ পাওয়া যায়নি। সঠিক সময়ে ট্রেন ছেড়ে যাওয়ায় সন্তোষ জানান তারা। আর রেল কর্তৃপক্ষ বলেছে মঙ্গলবার সরকারি ছুটি শুরুর পর চাপ আরও বাড়বে, এজন্য স্পেশাল সার্ভিস পরিচালনা করা হবে। এখন তো আমাদের অফিসিয়ালি ছুটি, কলেজ ছুটি, তাই আমরা রিলেটিভ কাজিনদের সাথে একসাথে ঈদ কাটাবো। সিকিউরিটি খুব ভালো, মানে টিকিট ছাড়া কাউকে ঢুকতে দিচ্ছে না, তো আশা করি যে কোনো সমস্যা হবে না এবং কোনো বিভ্রান্তি হবে না। সড়ক পথেও বেড়েছে যাত্রীর চাপ। টিকিট পেতে খুব একটা ভোগান্তিতে পড়তে হচ্ছে না ঘরমুখো মানুষদের। অনেকদিন আগে ছুটি পাইতেছি, এই জন্য আগে যেতে অসুবিধা হইতেছে না। তবে অন্যান্য বছর থেকে এবার একটু মনে হয় শান্তিতে যেতে পারবো আর কি। সবসময় এখান থেকেই টিকিট কেটে যায়, টিকিট ভাড়া সেম অ্যাজ ওয়েল অ্যাজ। মহাখালীর বাস টার্মিনাল পরিদর্শনে গিয়ে সড়ক, রেল ও নৌমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সার্বিক প্রস্তুতি নিয়েছে সরকার। একটা স্বস্তি নিরাপদ ঈদ যাত্রা এবার আমাদের জনগণ আমাদের বাস স্টপেজ অথবা ধরেন ট্রেন স্টেশন অথবা লঞ্চ স্টেশন থেকে নিশ্চিতভাবে পেতে চলেছে। অতিরিক্ত ভাড়া আদায় করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি। নির্ধারিত টাকার চেয়ে 1 টাকা ভাড়া নেওয়ার কোনো সুযোগ নেই। মোবাইল কোর্ট এখানে আছে, এখানে ভিজিলেন্স টিম এখানে আছে, এখানে কন্ট্রোল রুম আছে পুলিশের। যে কোনো যাত্রী কমপ্লেন করলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। ঈদে কোনো ফিটনেসবিহীন যানবাহন চলতে দেওয়া হবে না বলেও সতর্ক করেন মন্ত্রী। ফিটনেসবিহীন গাড়ি চলা আমরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ এবং নিরুৎসাহিত করছি। গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হয়েছে। তরিকুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। খেলার খবর, ক্রিকেট। সাদা বলে সিরিজ খেলতে আগামী মাসে বাংলাদেশ সফরে আসছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। এই সফরে পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বিসিবি। সফরে বাংলাদেশের বিপক্ষে 3টি ওয়ানডে ও 3টি টি-20 ম্যাচ খেলবে কিউইরা। আগামী 13 এপ্রিল ঢাকায় আসছে নিউজিল্যান্ড দল। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে 17 এপ্রিল হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি। একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ওয়ানডে 20 আর 23 এপ্রিল চট্টগ্রামে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে। এরপর 27 ও 29 এপ্রিল চট্টগ্রামে সিরিজের প্রথম দুটি টি-20 অনুষ্ঠিত হবে, আর তৃতীয় টি-20 ম্যাচটি হবে মিরপুরে। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ায় আত্মনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর। ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্র পুনর্নির্মাণের ধৈর্য ধারণের তাগিদ। দেশ জুড়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন। স্কুলে ভর্তিতে লটারি ব্যবস্থা বাতিল, জানালেন শিক্ষামন্ত্রী। প্রতিষ্ঠানের সভাপতি হতে লাগবে স্নাতক পাস। কোচিং বাণিজ্যের বিরুদ্ধে হুঁশিয়ারি। পবিত্র শবে কদরে ইবাদত বন্দেগীতে মশগুল মুসল্লিরা। জাতীয় ঈদগাহে ঈদ উল ফিতরের প্রধান জামাত সকাল 8:30টায়। এবং ট্রাম্প যুদ্ধ বন্ধ করতে চাইলেও অনমনীয় তেহরান। মিত্র দেশ থেকে সাড়া পাচ্ছে না যুক্তরাষ্ট্র, মুখ ফিরিয়ে নিয়েছে নেটো। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।